বিএনপির লোকজনের মধ্যে কিন্তু এরকম একটা হাব ভাব সাব যে তারা আসলে পাওয়ারে চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা এখন একটা খুব সহযোগিতামূলক জায়গায় যাইতে চান, কারণ তার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসও রেডি হইতেছেন কিভাবে কি কইরা তাদেরকে আসলে ক্ষমতা হস্তান্তর করা যায়। নির্বাচন কবে হবে অথবা নির্বাচন কি আদৌ হবে? এখন নির্বাচন কবে হবে এই প্রশ্নটা যে সবার মনে, বা তার চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে বা পিছিয়ে গিয়ে নির্বাচন কি আদৌ হবে এই প্রশ্নটা যে সামনে এসেছে, তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট আমরা চাচ্ছিলাম, বা কেউ কেউ চাচ্ছিলেন, আবার কেউ কেউ চাচ্ছিলেন না। কারো কারো মুখে এরকম শুনছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরো 5 বছরই থাকেন। অবশ্যই কারো কারোটা কে এমন গুরুত্বপূর্ণ যাতে মনে হইলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকতে চান, সেটা কিন্তু আসলে পরিষ্কার না। কারণ হইলো এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেন নাই যে তিনি 5 বছর থাকবেন, তার অ্যাডভাইজাররাও কেউ বলেন নাই বা অন্য কেউ বলেন নাই, কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছিল। সেই ধোঁয়াশাটা ছিল এরকম, আগামী এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। সেই ডিসেম্বর টু জুন এর মধ্যে থেকে আবার একটা বিএনপির হুঙ্কার আসলো। বিএনপি বলল যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে এবং ডিসেম্বরের নির্বাচন হবে। এই পর্যায়ে অবশ্য এই হুঙ্কারটা আসছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন হবে। সেইটা বিএনপি প্রত্যাখ্যান করলো। বিএনপি প্রত্যাখ্যান করে বলল যে না, ডিসেম্বরে ইলেকশন হবে, ডিসেম্বরে ইলেকশন হতেই হবে বা ডিসেম্বরে ইলেকশন হবে। এর মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা, না হইলে কি হবে, বিএনপি সর্বাত্মক আন্দোলনে যাবে কিনা, সর্বাত্মক আন্দোলনে সে কাকে পাশে পাবে, জামাত সে সময় কি করবে। জামাত লন্ডনে গিয়ে তারেক সাহেব এবং খালেদা জিয়ার সাথে দেখা করার পরে ফিরে এসে জামাতের আমির বলছিলেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হইতে পারে, পরে আবার তিনি বলছেন যে এপ্রিলেও হইতে পারে। মানে ডিসেম্বরের এই হুঙ্কার পাওয়ার পর আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তরে নানা রকম কথা শুনতে শুনতে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, রাজার থেকে পুরস্কার নেওয়ার পাশাপাশি ফ্লাইট যে সময় একদম ঠিকঠাক হয়েছে, তখন শুনলাম যে তারেক সাহেবের সাথেও তার একটা বৈঠক হবে। তারেক সাহেবের সাথে বৈঠক হবে, খুবই ইন্টারেস্টিং। সেই বৈঠক হওয়ার সময় বা বৈঠক হওয়ার আগে পরে অনেক ধরনের কিছু বাতাসে ভাসতেছিল। এর মধ্যে একটা তো ছিল যে বিএনপি চাচ্ছিল যে, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তাই না, বিএনপি চাইতেছিল যে ভাই আপনাদের উপদেষ্টা পরিষদের মধ্যে অন্তত 3 জনকে আপনাদেরকে সরাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের এটা জোর দাবি ছিল, এক ধরনের হুমকি ছিল, ধমকি ছিল। সেই 3 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং একজন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, এদের 3 জনকে অপসারণ করতে হবে। দেখা গেল যে বিএনপির সাথে প্রথম যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন ঢাকায়, তখন তিনি পাশে রেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে। ইন্টারেস্টিং। এরপরে যখন আমরা আবার দেখতে পেলাম যে তিনি লন্ডনে গেছেন, লন্ডনে যাওয়ার পরে তার সাথে বৈঠকে যিনি থাকলেন তিনি হচ্ছেন আরেক উপদেষ্টা যার অপসারণ দাবি করতেছিল সেই খলিলুর রহমান। কিন্তু বৈঠকটা হইল আবার খুব আন্তরিক পরিবেশে, খুব জোরে, মানে খুব উষ্ণ করমর্দনের মধ্যে দিয়ে সেই বৈঠকের শুরু। আবহাওয়া কত ভালো, কি করলে আবহাওয়া আরো ভালো হতে পারে সেই সবেরটা আমরা একটু শুনলাম। পরে বাইরে হয়ে এসে একটা যৌথ বিবৃতি পাইলাম। সেই যৌথ বিবৃতি নিয়ে আবার যৌথ বিবৃতিতে বলা হলো যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে 3টা জিনিসের কথা বলা হলো, সংস্কার, বিচার, এগুলি ঠিকঠাক হলে সময় মতো নির্বাচন হইতে পারে, এমনকি সেটা ফেব্রুয়ারিতেও হইতে পারে। আর এই ঘোষণা আসার পর থেকে বিএনপি শিবিরে মোটামুটিভাবে একটা, বিএনপির সাথে শিবিরটা যায়, আচ্ছা যাই হোক, বিএনপির মহলে খুবই এরকম একটা ভাব শুরু হলো যে বিএনপি নির্বাচনে জিতেই গেছে। আসলে বিএনপি অলরেডি পাওয়ারে চলে আসছে, সবার মধ্যে একটা খুব আনন্দ ভাব, উনাদের উঁচা গলা কিছুটা মিহি হয়ে আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভালো, তারে যে আসলে তার সরকারকে যে সহযোগিতা করতে চায়, এমনকি বিএনপি ক্ষমতায় গেলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাকরি দেওয়া যেতে পারে সেই ব্যাপারেও তারা বিবৃতি দিয়ে দিলেন। চাকরি হলো চাকরি ডক্টর ইউনূস চায় নাই, তারাও দেয় নাই, বলছে আর কি যে কাজে লাগাইতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উনাকে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে উনাকে বেকার বসে থাকতে হবে না, বিএনপিও তাকে কাজে লাগাতে পারে। অবশ্য বেকার না বসে থাকার অনেক রকম ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার আগেও করছেন, ক্ষমতায় বসে থাকাও করছেন। অনেকগুলি জিনিস এখানে লক্ষণীয়। কেউ এগুলির দুষ্ট লোকেরা, আমার মতো দুষ্ট লোকেরা কেউ বলতেছেন যে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গন্ধ আছে, শেখ হাসিনা সরকারের গন্ধ আছে, যেমন নিজের নামে নিজের মামলাগুলি বাতিল করে দেওয়া, তারপর হচ্ছে নিজের কর মওকুফ করে দেওয়া, তারপরে হচ্ছে আইন কানুনে যেগুলি মামলা আছে সেই মামলাগুলি তুলে নেওয়া, গ্রামীণের নামে ইউনিভার্সিটি দেওয়া, গ্রামীণের যে কি বলে জানি একটা এটাকে কি বলে, পেপালের মতো একটা সার্ভিস চালু করা, এগুলি চলতেছে। তো কেউ বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরবর্তী জীবনে উনি কি করবেন মোটামুটি ঠিক করে রাখছে। এর মধ্যে আবার বিএনপিও
আয়শা বলছে যে ওনাকে কাজে লাগাইতে পারে, কিন্তু বিএনপির এই যৌথ বিবৃতি আবার জামায়াত পছন্দ করে নাই। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু লম্বা যেতেছে, তারপর একটু বলি। জামায়াত আবার পছন্দ করে না। জামায়াত যে পছন্দ করে না এটা বোঝা গেল কেমনে, এই যে কিছুক্ষণ পর আলাপ করবো যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে তাদের যাওয়ার কথা ছিল, ওনারা যান নাই। ওনারা বলছেন যে আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ। কারণ এই প্রতীকী প্রতিবাদ হচ্ছে তারা বৈঠক করেন ঠিক আছে, কিন্তু যৌথ বিবৃতি কেমনে দিলেন? এখানে তো বিএনপি ছাড়াও পার্টি আছে। এখন তারা ভোটের হিসাবে বা বেশিবার ক্ষমতা থাকার হিসাবে বড় পার্টি হইতে পারেন, কিন্তু গণতান্ত্রিক একটা আবহে যখন সব রাজনৈতিক দলগুলির সাথে একটা বৈঠক চলতেছে, আলোচনা চলতেছে, তখন অন্য রাজনৈতিক দলগুলি থেকে তো অস্বীকার করা যায় না। এই কথাটা কিন্তু ঠিক। আসলে যখন এরকম একটা আলোচনা চলতেছে তখন তো তাদেরকে অস্বীকার করা যায় না। জামায়াতের চইলা মানে প্রতীকী প্রতিবাদটাও ঠিক আছে। তো এই প্রতিবাদটারে মিনিমাইজ করার জন্য, মানে গোসা ভাঙানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করলেন জামাত ইসলামের আমির সাহেবকে ফোন করলেন। জামাত ইসলাম আমির সাহেবকে ফোন করার পরে জামাত ইসলামের আমির সাহেবের নির্দেশে বা তার কথায় জামাত ইসলামী আবার যোগ দিল রাজনৈতিক যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনে জামাতে এসে যোগ দিয়ে আবার আরেক কাহিনী করলো। মানে ওই উপস্থিত রাজনৈতিক দলগুলোর ওই ঐক্যমত্য কমিশনের সবার মধ্যে সিপিবি, গণফোরাম এবং এলডিপি নেতাদের কেউ কেউ বলতে থাকলেন যে জামায়াতকে সময় বেশি দেওয়া হয়েছে এবং জামায়াতের কথাই বেশি শোনা হইতেছে, অন্য দলকে কম সুযোগ দেওয়া হইতেছে। এইটার অবশ্য প্রতিবাদ জানাইতে গিয়া জামায়াতের নেতা আবার বললেন যে তাদের কয় পার্সেন্ট ভোট বা রিপ্রেজেন্টেশন আসে। এই কথাও কিন্তু আসলে ঠিক, কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়ে যদি বিচার করবেন তাহলে তো বিএনপি জামায়াত ছাড়া বাকিদের রিপ্রেজেন্টেশন কতটুক আছে? বিএনপির তুলনাও কিন্তু জামায়াতের রিপ্রেজেন্টেশন অনেক কম, মানে সর্বশেষ ভোটের হিসাবে। পরে কি হবে তা জানি না, কারণ বাতাসে বহু রকমের জরিপ ভাসতেছে। এক রকমের জরিপে দেখা যাইতেছে যে বিএনপি ক্ষমতায় আইসা পড়ছে, যেটা আমি আগে কইছিলাম। আরেক রকমের জরিপ আছে এরকম যে 1991 সালে যেমন আওয়ামী লীগের লোকজন ভাবছিল তারা ক্ষমতায় চলেই আসছে, কেউ কেউ মন্ত্রিসভা গঠন করতে শুরু করছিল, কে কোন মন্ত্রণালয়ে পাবেন তা নিয়ে এক ধরনের ওতর চাপানো চলছিল। সেই সময় দেখা গেল আওয়ামী লীগ আসলে জিতেই নাই ওই নির্বাচনটা জিতছে বিএনপি। এইবারও যেমন বিএনপি অনেক সাইজা পাইরা গুছায়া অনেক সুন্দর করে ঠিকঠাক হয়েছে, কিন্তু দেখা গেল যে বিএনপি নাও জিততে পারে, এই সম্ভাবনাও অনেকের মনে উকি দিচ্ছে। কিরকম উকি দিচ্ছে সম্ভাবনা? কেউ বলতেছেন যে জামাত 200 সিটের মতো জায়গায় জিতে যাবে, বিএনপি 100 সিটের বেশি পাবে না, ওরকম আর কি। তো সেইটা হইল জরিপের বিবেচনা না গিয়েও আমি বলতে পারি যে লন্ডন বৈঠকের পর বিএনপির লোকজনের মধ্যে ওই কথা আমি ফিরে আসি। এদিকে চলতেছে হচ্ছে আরেক নাটক বড় মঞ্চে, যেটার কথা অল্প বিস্তরিত একটা কইছি, ওই নাটকটার কথা আমি একটু বলি। নাটক কেন কইতেছি? নাটক কিন্তু কোনো নেগেটিভ সেন্সে কইতেছি না, নাটক মানে কিন্তু বানানো জায়গায় কইতেছি না, নাটক মানে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি অর্থে আমি এটার মধ্যে নাটক করতেছি। মানে এই নাটক মানে এই না যে সাজানো নাটক, আমি বলতেছি হচ্ছে যে এখানে এক ধরনের বড় অ্যাক্ট মঞ্চস্থ হচ্ছে। সেই অ্যাক্টটা কি? সেই একটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কিন্তু সংলাপের মধ্যে আমরা বয়কট দেখতেছি, হট্টগোল দেখতেছি, বলছি জামায়াতে বেশি সময় দেওয়া হইতেছে কিনা সেই জন্য 3টা পার্টির লোকজন আপত্তি জানাইছে, আবার জামায়াত আপত্তি জানাইছে, যৌথ বিবৃতি দেওয়া হইলো কেন সেইটা নিয়ে আমরা দেখছি যে সব পক্ষই বলতেছে এটা নিয়ে ছাড় দিতে হবে, ওইটা নিয়ে ছাড় দিতে হবে, এটা নিয়ে দেখতে হবে। মূল যে কথা, সেই কথার মধ্যে রয়েছে হচ্ছে সরকারের দায়িত্বে যিনি থাকবেন, সরকারের প্রধান যিনি হবেন, যেই দল ক্ষমতা পরিচালনা করবে, তাদের ক্ষমতার মধ্যে যেন একটা ভারসাম্য থাকে, তারা কেউই যেন এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো স্বৈরাচারী না হয়ে ওঠেন। অর্থাৎ শেখ হাসিনা যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছেন অ্যাবসলিউট ক্ষমতা দিয়া, সেইভাবে যেন এটা না হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে নানা ধরনের আলাপ চলতেছে। সেই আলাপের মধ্যে আমরা দেখতেছি যে বেশিরভাগ আলাপের ক্ষেত্রে, মানে আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ প্রায় দিনই এসে সাংবাদিকদেরকে এর অগ্রগতি জানাইতেছেন এবং তিনি বিভিন্নভাবে বলতেছেন যে আসলে কিন্তু বড় রাষ্ট্রপতির সাথে আলোচনা করার ক্ষেত্রে না থাকে এইসবের ক্ষেত্রে, সেগুলিতে এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিএনপি এদিকে এটাতে খুব রাজি হইতেছে না। তারা বলতেছে যে এটা একটা অনির্বাচিত ব্যবস্থা, এত গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি এদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয় তাইলে যেটা করা হবে সেইটা হইল মানে রাষ্ট্রের তো 3টা ভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা, লেজিসলেটিভ মানে আইন প্রণয়ন বিভাগ বা যেটাকে আমরা আইন বিভাগ বলতেছি, বিচার বিভাগ বলতেছি এবং নির্বাহী বিভাগ। এই 3টা বিভাগের মধ্যে তো ভারসাম্য আনার কথা। এতে করে আসলে নির্বাহী বিভাগকে খুব দুর্বল করে তোলা হবে এবং নির্বাহী বিভাগ খুব দুর্বল হলে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রকে শাসন করা খুব দ্রুহ হয়ে যাবে। এটা হচ্ছে বিএনপির ভাষ্য। আমরা ভালো মন্দ কিছু বলার আগে আমরা দেখি যে আর কি ব্যাপার নিয়ে একটু ঝামেলা থাকতেছে
হচ্ছে আর দুইটা বড় ব্যাপার না, একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন কেমনে হবে? রাষ্ট্রপতি নির্বাচন এতদিন পর্যন্ত হয়ে আসতো হচ্ছে 300+5, মানে 300 জন সরাসরি ভোটে নির্বাচিত এবং 50 জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভোট দিয়ে একজন রাষ্ট্রপতি বানাতেন, একজন রাষ্ট্রপতি নির্বাচন করতেন বা কি করতেন, একটা রাষ্ট্রপতি পদে কাউরে নিয়োগ দিতেন। তো মূলত যারা বেশি ভোট পাবেন তাদের লোকিত রাষ্ট্রপতি হবে। সেই ব্যবস্থার মধ্যে একটু সমন্বয় আনার জন্য বলা হইতেছে যে একটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ করা হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষটা আবার একটু বলি, এই ফেডারেল কাঠামোতে আমাদের হাউস হচ্ছে একটা, মানে 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 আমাদের সংসদ হচ্ছে একটাই, মানে যেটা হচ্ছে যে যদি বিলাতের সাথে আপনি তুলনা দেন তাহলে আপনি হাউস অফ কমন্স বলতে পারেন, অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত কিছু সংসদ সদস্য। এইবার কিন্তু প্রস্তাব করা হইতেছে যে একটা উচ্চকক্ষ রাখার জন্য, অর্থাৎ আপার হাউস জিনিসটা কি, ধরেন যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু কোনোদিন ভোটে জিতে আসবেন না, কিন্তু যাদের মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা আমরা কাজে লাগাইতে চাই, তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে রাখবো, তারা একটা উচ্চকক্ষ গঠিত করবেন যেটা হাউস অফ লর্ডস। ওই মানে বিলাতে যেটা হাউস অফ লর্ডস, ওরা ধরেন ওরা আরো 100 জন, তাইলে 100 জন নারী সংরক্ষিত আসনের ব্যাপারে মোটামুটি সব দলগুলি মোটামুটিভাবে একমত হয়েছে, এটা বলা যায়। তাহলে 100 নারী সংসদ সদস্য, 100 উচ্চকক্ষের সদস্য, 300 হচ্ছে সাধারণ সংসদ সদস্য, এই মোট 500 সদস্যের ভোটে তাদের নির্বাচিত হওয়ার কথা একটা প্রস্তাবে আছে। আরেকজন প্রস্তাব দিচ্ছেন বা আরো কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন যে না, এইটা আরেকটু বিস্তৃত করা দরকার, এমনকি স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও রাষ্ট্রপতি নির্বাচনে আসলে ভোট দিতে পারবেন, তাহলে এটা পরিপূর্ণ ব্যালেন্স হবে। বিএনপি এই প্রস্তাবের ক্ষেত্রে বা জামায়াত বা অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো এই প্রস্তাবের ক্ষেত্রে তাদের নানা রকম মতামত দিচ্ছে, এটা কোন জায়গায় এসে দাঁড়ায় এটা দেখি। এরপরে আসতেছে সংরক্ষিত নারী আসন, যেটা নিয়ে বললাম যে সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু এক ধরনের মানে এক ধরনের না, নানা ধরনের মত রয়েছে। একটা মত হচ্ছে যে 100 নারী আমরা নির্বাচিত দিব, যেই 300 জন সংসদ সদস্যের মধ্যে যেই প্রপোর্শনে, অর্থাৎ বিএনপি যদি 200 আসনে জিতে তাহলে তারা 200-র মানে 200 হলে 3/2 100-এর 3/2 তারা নারী নির্বাচিত করবেন বা তারা নারী সিলেকশন দিবেন। 100 যারা পেয়েছেন তারা এরকম ভাবে 3/1 তারা দিবেন। কিন্তু এটাতে প্রবলেম হলো, যেটাতে তারা প্রবলেম দেখাইতেছেন যে এর আগেও আমরা দেখছি স্বামী তো হবে না, নারী তো সংরক্ষিত আসনে, স্ত্রী, বোন, অন্যান্য আত্মীয় বা নেতাদের, আর কি নেতাদের বা গুরুত্বপূর্ণ লোকদের দিয়ে এই জায়গাগুলিতে এক ধরনের পুরস্কার বা ইনাম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাতে আসলে সংসদ সদস্য বা ওর জন্য কি করবেন সেটা ভাবা হয় নাই। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সরাসরি ভোটে তাদেরকে নির্বাচন করার কথা, নির্বাচিত করে আসার কথা, সেইটার মধ্যে প্রস্তাব রয়েছে। যাই হোক, রাষ্ট্রপতি আরেকটা আছে, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হয়েছে হলো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ডিসপিউটের কথা এটা আগে বলছি, সেইটা নিয়ে আরেকটু বেশি রয়েছে। সেইটার মধ্যে থেকে হলো যে বিএনপি কিন্তু একটা চিন্তার মধ্যে আসে, আমি যেটা আগে বলছিলাম যে নির্বাহী বিভাগের ক্ষমতা যদি আপনি ব্যালেন্স করতে করতে এত কমায় ফেলেন, যেই কমাইলে পরে আপনার কথা কেউ শুনবে না, আপনার সোজা কথা আপনার পাত্তা না দিলেও চলে, এরকম একটা অবস্থা যদি দেশের মধ্যে থাকে, তাহলে দেশ আপনি শাসন করবেন কেমনে? কারণ আমরা দেশ শাসন করি হচ্ছে ভয় দিয়ে, আমরা দেশ শাসন করি হচ্ছে একটা উপরের জায়গাতে, একটা হায়ারার্কির জায়গা থেকে আমরা আসলে দেশ শাসন করতে চাই। তো সেটা তো আসলে সম্ভব হবে না। তো সুতরাং আমি মনে করি, আমি বিএনপির কথা বলছি, যে বিএনপি মনে করে রাষ্ট্রপতি নির্বাচনটার দায়িত্ব সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত। হাওয়েভার এত যে কথা, এত যে সংস্কার, এই কথাগুলি আসলে বলা হইতেছে কেন? আমরা যদি মোটা দাগে ব্যাপারটা দেখি, এই বলা হইতেছে এই ব্যাপারগুলি হচ্ছে, আবারও বলি, মানে ক্ষমতার একটা ভারসাম্য আনার জন্য, একটা ব্যালেন্স আনার জন্য। প্রধানমন্ত্রীর পদে 2বারের বেশি কেউ থাকতে পারবেন না, এইটারে বিএনপি ইন্টারপ্রেট করতেছে হচ্ছে, বা বিএনপি বলতেছে হ্যাঁ 2বার ঠিক আছে, কিন্তু পরপর 2বার দিয়ে দেন। পরপর 2বারের পরে উনি যদি আবার আরেকবার পরে আরেকবার যদি আসতে পারেন তাহলে অসুবিধা কি? এইটা যে করতে চাইতেছেন, এটার কারণ হলো একটা লোককে বা একটা জনকে আমরা সাধারণভাবে দেখাইতে চেষ্টা করতেছি উনি কখনো হারে না, ওই যে বিকল্প নাই, বা ওই যে উনি কখনো পলায় না, আমরা কখনো পলাই না, ওই যে উনি কখনো হারে না, ইলেকশনে হাইরা গেলেও উনি হারে না, ইলেকশনের মধ্যে থেকে তিনি ভরাডুবি করলেও তিনি হারে না, উনি ভুল সিদ্ধান্তের পরে ভুল সিদ্ধান্ত নিলেও তিনি হারে না, উনি 2বার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার পর 3য়বার পরাজিত হয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী, পরাজিত বা জয় অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরেও আবারও তিনি প্রধানমন্ত্রী হইতে হবে, এটা হচ্ছে তার যুক্তি। এটা বিএনপির এরকম একটা যুক্তি। তো এইটা কেমনে মানে
যদি আমরা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটটা, তারপরে হচ্ছে যে আন্দোলনটা কেন হয়েছিল এইটার ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমি কিন্তু এই যুক্তি মানি। এই আন্দোলনটা কিন্তু এই কারণে হয় নাই যে হ্যাঁ শেখ হাসিনা সরকার খুব বেশি স্বৈরাচারী হয়ে উঠছে, খুব বেশি ফেসিবাদী হয়ে উঠছে, আমরা তাকে সরাইয়া এমন একটা জায়গায় নিলাম যেই জায়গাটার মধ্যে থেকে আরেকটা সরকারের পক্ষ বা আরেকটা জনের পক্ষ একই রকমভাবে ফেসিবাদী, একই রকমভাবে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইখানে আমার দুইটা কথা আছে। একটা কথা হইলো যে আমি আবার বলি, আমরা কখনোই চাই না যে শেখ হাসিনার মতো স্বৈরাচারী বা ফেসিবাদী কেউ হইয়া উঠুক, কিন্তু পাশাপাশি আমি এইটাও মনে করি শেখ হাসিনা স্বৈরাচারী, ফেসিবাদী বা যাই হয়ে থাকুক না কেন, উনি কোনোটাই বই পইরা হন নাই, উনি কোনোটাই সংবিধান পইরা হন নাই, উনি কোনোটা মানে সিস্টেমের কারণে হন নাই। উনি এটা যে সিস্টেমে থাকুক সেই সিস্টেমটারই তিনি ধ্বংস করছেন। কিন্তু আসলে আমাদের সংবিধানে কিন্তু গুম খুনের কথা নাই, এখনো নাই, আগেও নাই, কখনো ছিল না, ভবিষ্যতে যে আরেকটা সংবিধান হবে ওই সংবিধানের মতো থাকবে না। আমাদের সংবিধানে কিন্তু নাই যে আপনি আপনার পরিবারের 175 জন সদস্যের মানে বড় বড় পোস্ট দিবেন, সংসদ সদস্য দিবেন, ব্যাংকের ইয়া বানাবেন, যুবলীগ বানাবেন, ছাত্রলীগ বানাবেন, এটা কিন্তু নাই সংবিধানে। এইটার জন্য সংবিধান লাগে না। আমরা মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জনগণের ম্যান্ডেটটা দিয়া যে ক্ষমতায় আসবে তার উপরে এই প্রেশারটা কেমনে ক্রিয়েট করা যায়, এটাকে এইসব কাগজ কলম দিয়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াইয়া একটা নতুন এই কাউন্সিলের নাম কি জাতীয় সাংবিধানিক কাউন্সিল কইরা, আমি কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করি। এর কোনোটা করে কিছু হবে না ভাই। আমি একদম বলতে পারি কিছু কিছু হয়তো জিনিস ভালো হবে, কিন্তু এগুলি ভালো হবে না। এইটা ভালো হবে না কেন? কারণ আমাদের নেতারা, আমাদেরকে যারা শাসন করেন, তারা যে এরকম দুর্বিনীত, দুর্ধর্ষ, বিকল্প নাই হয়ে ওঠেন, এটা কারণ আসলে আমরা ওনাদেরকে ক্ষমতায়ন করি, আমরা ওনাদের মধ্যে একটা হযরত ভাব প্রতিষ্ঠা করি, আমরা ওনাদের মধ্যে একটা পীরবাদ প্রতিষ্ঠা করি, আমরা ওনাদেরকে এই ক্ষমতার মালিক বানাই। এই ক্ষমতার মালিক বানাই মানে আমরা ইচ্ছা করে এটার মধ্যে বানাই, এটা সংবিধান দিয়া না। আপনি যদি সকল চেঞ্জগুলি করেন, সকল সংস্কারগুলি করেন, সবকিছু করেন, আপনি আমি যেই ভয় পাইতেছি যে আরেকটা সরকার কি এরকম হবে যে বিপুল পরিমাণে ক্ষমতা নিয়ে, বিপুল পরিমাণে পাওয়ার নিয়ে আপনার আমার ঘাড়ের উপরে সিন্দাবাদের ভূতের মতো চাইপা বসবে। হ্যাঁ বসবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অ্যালাউ করবেন ততক্ষণ এটা চাইপা বসবেন। আমি উদাহরণ দিই, আপনি বলেন আওয়ামী লীগ 15 বছর ধরে স্বৈরাচারী কাজ করছে, আওয়ামী লীগ আরো কত ধ্বংসের কাজ করছে, এই করছে সেই করছে, নানা রকম নানা কিছু করছে। শেখ হাসিনা করছে, শেখ হাসিনার যারা প্রতিনিধি আছেন, ধরেন সংসদ সদস্যদের কথা আমরা আগে বলি, তারা সবাই করছে। কিন্তু আমরা কেউ কি তাদের পিছনে পিছনে হাঁটা বন্ধ করছিলাম? কেউ কি তাদের জেফাতে দেওয়া গরু খাওয়া বন্ধ করছিলাম? তাহলে ওবায়দুল কাদের যখন নোয়াখালী যেত এত হাজার হাজার কোটি কোটি লোক হইতো কোত্থেকে? এরা কি সব আওয়ামী লীগ করে? দেখেন, আমি কিন্তু এটা বিশ্বাস করি, বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে কর্মী আর কর্মচারীর তফাৎ খুব একটা নাই। মানে আপনি কর্মচারী, আপনি টাকা নিছেন, আপনি এখন নৌকা নৌকা করবেন, ধান করবেন, পাট করবেন, গাছ করবেন, কিন্তু আপনি যখন কর্মচারী না, আপনি কিসের জন্য সেখানে গেছেন? বিরানির জন্য, নাইলে 100 টাকার আহা খরচের জন্য? এটা করাটা একটা বন্ধ করেন ভাই, এটা করা একটা বন্ধ করেন গো আপা। আমি এই কথাটা কেন বারবার বলতে চাই, এই কথাটা আমি 1 কোটিবার বলতে চাই যে আমরা কিন্তু ক্ষমতায়িত করি আমাদের নেতাগুলির কাছে। আমরা কিন্তু আমাদের নেতা, আমাদের সংসদ সদস্য, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, তাদের কাছে গিয়ে হাত পাতি, তাদের কাছে কোনো না কোনো রকম ফেভার চাই। এবং তাদের কাছ থেকে আমরা যখন ফেভার চাই, তখন ওই লোক মনে করে আমি আমারে নিয়ে আসে যা ইচ্ছা তাই করবে। সত্যি কিছু মনে করেন না ভাই? আমি আপা মনে থাকে না, এই কিছু 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 এটা মনে করেন না, আমরা যদি ক্ষমতায়িত না করি তাহলে তাদের পক্ষে ক্ষমতায়িত হওয়া সম্ভব না। আর আমরা যদি ক্ষমতায়িত করে থাকতে চাই, তাহলে আপনি যত সুরক্ষাই দেন, আপনি 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 বিশ্বের কার কথা এরকম কম, ভ্লাদিমির পুতিনের কথা কই, ভ্লাদিমির পুতিনের ওই যে ঠিক সেই অর্থে তো সংবিধান পড়া হয় নাই, কিন্তু যে নিয়মের মধ্যে, পার্টির যে নিয়ম, যে সিস্টেমের মধ্যে থেকে ওদের নাগরিক যে সব সিস্টেমের মধ্যে থাকা উচিত, এর অনেকগুলি ভায়োলেট করেই পুতিন আজকে পুতিন, এবং অনেকগুলি চেঞ্জ করে। যেমন ওর এখানেও তো ছিল 2বারের বেশি হইতে পারবে না, ওইগুলি কাইটা আবার একবার মাঝখান দিয়ে আরেকজনরে বানায়া, মাঝখান দিয়ে আবার ওই হইয়া আবার আজীবনের জন্য হইছে না। এটা হইতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমতায়ন করব, মানে আমি যখন আমার রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের ক্ষমতায়ন করব, ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। আমিও বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না, ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছেন, নিজের দলের লোকজনরে কন্ট্রোল করতে পারেন না, নিজের দলের লোকজনরে এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না, ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? পারবেন কন্ট্রোল করতে? এবার আমার বিরুদ্ধে একটা মানে ইয়ার কথা একটু সাফাই বা দোহাই দিয়ে, আমাকে অনেকে বলেন যে আপনি তো ঢোলের চারিদিকে বাড়ি দেন, আপনি বিএনপিরও বললেন, ইউনূস সাহেবেরও বললেন, এনসিপিরও বললেন, জামায়াত শিবিরের বললেন, তাহলে এখন আমরা লোকেরা কই যাব?
আমি একটা বিনীত অনুরোধ করতে চাই ভাই আপনাদের কাছে, আমি যদি জানতাম যে আমরা কই যাব, তাহলে তো আমি পথ দেখাইতাম। আমি তো পথ দেখাইতে পারতেছি না ভাই। আমি আপনাদের মতোই একজন মানুষ, যিনি এই সমস্যাগুলির মধ্যে দেখতেছি। শুধু একটা জায়গা থেকে আমি কোনো একটা দলরে, একটা মতরে আমি ওন করতেছি না। আমার কখনো এইটা বলতে দ্বিধা নাই যে আমি এই বিএনপি, এনসিপি, জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কাউরে কখনোই আমি ওন করি নাই, আমি ওন করতে পারিও না। আমি শুধু সমস্যাগুলি দেখতে পাই। এখন সমস্যাগুলি দেখতে পাই, আপনারা যদি আমার কাছ থেকে সমাধান চান সেটা আমি দিতে পারবো না। আমার দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা, অসামর্থ্য, আপনারা ক্ষমা করবেন। আমি শুধু আবারও এমফাসাইজ করতে চাই যে যখন এইবার নির্বাচন আসবে, একটা উৎসব মুখর পরিবেশে যখন আমরা সবাই ভোট দিতে যাব, তখন যেন এইটা মাথায় রাখি, আমার ভোটটা দেওয়ার সময় যেন আমি এটা না চিন্তা করি যে আমি যদি এখন অমুককে ভোট না দিই তাহলে আমার ভোটটা পচে যাবে, আমি যদি অমুককে ভোট দেই তাহলে সে ক্ষমতা আসবে, তাইলে আমার শত্রুকে সাইজ করতে আমার পছন্দ সুবিধা হবে, ও ক্ষমতা আসলে ওর চাচাতো ভাইয়ের, তালাতো ভাইয়ের দুলা ভাই হচ্ছে আমার বন্ধু, সেই জন্য আমার একটা কাজ হবে। এইভাবে চিন্তা না করে সবচেয়ে ভালো লোক যাতে এটা মনোনয়নটা পায়, নির্বাচিত হয়, এবং নির্বাচিত হওয়ার পরে আমরা যেন তাকে প্রেসারে রাখি। আমাদের মনে রাখতে হবে যারা ভোট পায়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, বাংলাদেশের জনগণ হিসাবে আমরা হচ্ছি দেশটার মালিক, ওরা হচ্ছে কর্মচারী। আই রিপিট, সকল এমপি, সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রপতিকে অলংকারিকভাবে মহামান্য বলা হয়, কিন্তু অ্যাবসলিউটলি সেইটা একটা কাস্টম অনুসরণ করে। অ্যাবসলিউটলি তারা আমাদের সেবায় নিয়োজিত। আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পেটি লাভের জন্য যেন কোনো কিছু না দাবি করি, না চাই। দেড়শো গরু দিয়ে জেফত খাওয়াইলে আমরা যেন খুশি না হয়ে যাই। এগুলি কিন্তু ফাঁদ ভাই, এবং এই ফাঁদটার কারণেই তারা শক্তিশালী হবে, তারা আমাদের উপরে চাপায় পড়বে, এবং তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে। সুতরাং আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করি, তাদেরকে আমরা ক্ষমতাবান করব না, বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব। কর্মচারীরা কিরকম কাজ করতেছে খেয়াল করবেন কিন্তু সবসময়।